নমস্কার সবাইকে, সংস্কৃত নেট সেট একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ঘরেই আছো এবং সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আমি বারবারই বলছি যে লকডাউনের সময়টা সবাই কাজে লাগাও, আর আমরা সবসময় তোমাদের পাশে আছি। তো চলো আজকে আমরা ভাষাতত্ত্ব বিষয়ে একটু পড়বো। আমি খুব সংক্ষেপে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। যদি ডিটেলসে করি তাহলে 4-5টা পার্ট হয়ে যাবে, তোমাদের সেক্ষেত্রে ধরতে সমস্যা হবে। আমি একটা পার্টের মধ্যে টোটাল ভাষাবিজ্ঞান নিয়ে ডিসকাস করো, এবং আমি 100% শিওর যে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন কিন্তু মিস হবে না, এটুকু আমি ড্যাম শিওর। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, আমরা যে ভাষা কি, ভাষা বিজ্ঞান সম্পর্কে জানতে গেলে আমাদের ভাষা সম্পর্কে জানতে হবে। ভাষা হলো যে ভাষ্যতে অনেন ইতি ভাষা, অর্থাৎ যা কিছু আমরা বলছি এটাকেই আমরা ভাষা বলছি। যে আমাদের বাকযন্ত্র নিশ্চিত যে ধ্বনি, সেই ধ্বনি আমাদের যে অর্থবহ ধ্বনি সমষ্টি, সেটা যখন আমাদের মনের ভাব প্রকাশ করছি যার দ্বারা, সেটা আমরা ভাষা নামে জানবো। আচ্ছা, এই যে ভাষা বিজ্ঞান কি এ বিষয়ে পড়বো। যে ভাষা বিজ্ঞান কি, বিজ্ঞান মানে আমরা জানি বিশেষ জ্ঞান, কোনো কিছু বিষয়ে বিশেষ অধ্যয়ন হচ্ছে বিজ্ঞান। তার চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কোনো একটা বিষয়ের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বিজ্ঞান। তো ভাষা বিষয়ে, ভাষার উৎপত্তি কোথায়, ভাষা কাকে বলে, ভাষার কত ভাগ আছে, তাদের আবার বিশেষ বিশেষ কী ভাগ আছে, ভাষার কি বিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কোন ভাষা তার কি উপভাষা, এই সব নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, ভাষা বিষয়ের যে বিজ্ঞান আলোচনা করে, সেটাকে আমরা ভাষা বিজ্ঞান নামে জানব। এই ভাষা বিজ্ঞানের পাঁচটি প্রকারভেদ আছে। প্রথমটি হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। ঐতিহাসিক মানে আমরা বুঝতেই পারছি যে ইতিহাস, ভাষার যে বিবর্তনের ইতিহাস বা প্রাচীন যে ভাষা, সেগুলো নিয়ে আলোচনা করছে। তারপর প্রায়োগিক ভাষাবিজ্ঞান। প্রায়োগিক বলতে কি, যেটা আমরা বর্তমান দিনে প্রয়োগ করছি বা যেটা আমরা সাহিত্যে প্রয়োগ করি সে বিষয়ে। তারপর যে সংরচনাত্মক ভাষাবিজ্ঞান। সংরচনাত্মক বলতে যেগুলো আমরা গ্রন্থ রচনা করছি, যে ভাষা দ্বারা সাহিত্য রচিত হয়, সেই ভাষা বিষয়ে যে বিজ্ঞান, যে ভাষাবিজ্ঞান আলোচনা করে, সেটা হচ্ছে সংরচনাত্মক ভাষাবিজ্ঞান। তারপর বলছে যে বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান। বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান বলতে যে ভাষাবিজ্ঞান সমস্ত ভাষা সম্পর্কে আমাদের একটা ডেসক্রিপটিভ একটা ধারণা দেয়, যে এই ভাষার এই বৈশিষ্ট্য এইরকম আর কি। বর্ণনাত্মক একটা আমাদের সামনে তুলে ধরে একটা বর্ণনা, সেটা হচ্ছে বর্ণনাত্মক ভাষাবিজ্ঞান। তারপর তুলনাত্মক ভাষাবিজ্ঞান। তুলনাত্মক ভাষাবিজ্ঞান কি, যেটা যে ভাষাবিজ্ঞান এই ভাষা মানে সাপোজ সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার কি তুলনা, মানে কি এদের মধ্যে কি সম্পর্ক আছে, এদের মধ্যে মিল কি আছে, অমিল কি আছে, এই যে দুটো ভাষার মধ্যে যে তুলনা করছে যে বিজ্ঞান, সে হচ্ছে তুলনাত্মক ভাষাবিজ্ঞান। ঠিক আছে, এবার এই প্রতিটা বিজ্ঞানের আবার 4টে করে অঙ্গ আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের বাকযন্ত্র নিঃসৃত অর্থবহ যে আওয়াজ, সেটাকে আমরা ধ্বনি বলছি। তো মানে বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে আমরা ধ্বনি বলি। এই ধ্বনি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করছে, বিজ্ঞানের যে শাখা, সেটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তারপর হচ্ছে যে পদ ভাষাবিজ্ঞান। পদ ভাষাবিজ্ঞান কি, যে আমরা জানি যে সুপ্তিমন্তম পদ, একটা পদ কীভাবে গঠন হচ্ছে, একটা পদ কতগুলো মানে কত প্রকারভাবে গঠিত হয়, সেই পদের বিশিষ্টতা নিয়ে যে ভাষাবিজ্ঞান আলোচনা করছে, সেটা হচ্ছে পদভাষাবিজ্ঞান। তারপর হচ্ছে বাক্য ভাষাবিজ্ঞান। বাক্য ভাষাবিজ্ঞানকে আমরা জানি কয়েকগুলি পদ পাশাপাশি বসে একটা আমাদের মনের ভাব প্রকাশ করলে সেটাকে আমরা বাক্য বলি। এই বাক্য, তার ভেদ, এইসব নিয়ে যে ভাষাবিজ্ঞান আলোচনা করছে তাকে বাক্য ভাষাবিজ্ঞান। আর শেষে আসছে যে অর্থ ভাষাবিজ্ঞান। অর্থ ভাষাবিজ্ঞান কি, যে অর্থ নিয়ে আলোচনা করছে, অর্থের কতগুলো ভেদ আছে সেই সব নিয়ে আলোচনা করছে। আমরা অর্থের ভেদ পিডিএফের শেষের দিকে দেখব, আছে। সেই সব নিয়ে আলোচনা করছে যে ভাষাবিজ্ঞান, সেটা হচ্ছে অর্থ ভাষাবিজ্ঞান। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে আর কি কি আছে দেখো। যে ভাষার বর্গীকরণ আছে পরিবার আকৃতির দৃষ্টিতে। তারপর হচ্ছে ভাষার বর্গীকরণ আছে ধ্বনির দৃষ্টিতে। আচ্ছা, মানুষের বাকযন্ত্র আছে। তারপর ধ্বনি পরিবর্তনের কারণ আছে। আচ্ছা, ধ্বনি পরিবর্তনের সূত্র আছে।
আমাদের মূলত 3টে সূত্র দেওয়া হয়েছে, গ্রিম, গাসমান আর বেরনর। আর অর্থ পরিবর্তনের যে রূপ এবং কারণ, তারপর যে ভারতীয় পরিবার, আর তারপর আছে লৌকিক বৈদিকের পার্থক্য, ভাষা এবং বাকের মধ্যে পার্থক্য, আর শেষে আছে ভাষা এবং বলির মধ্যে পার্থক্য। তো আমরা খুব তাড়াতাড়ি যাব, মানে অনেকটা যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় আমরা সেই চেষ্টাই করব। যদি পরে ডিটেলসে আমি আলোচনা করতে পারি সেটা পরের ব্যাপার। আমি একটা পিডিএফের মধ্যে সমস্তটা আনতে যাচ্ছি। তো এখানে দেখো যে প্রথমে ভাষার বর্গীকরণ দুটো আছে। কি কি? একটা হচ্ছে যে আকৃতির দিক থেকে, আর আরেকটা হচ্ছে পরিবারের দিক থেকে। তো আকৃতির দিক থেকে আমাদের এটা দেখো, আর এটা হচ্ছে পরিবার, 18টা পরিবারটা আমরা পরে ডিসকাস করবো। আগে আমরা আকৃতির দিক থেকে। আকৃতির একটা ভাগ হচ্ছে যোগাত্মিকা, একটা হচ্ছে অযোগাত্মিকা, একটা অশ্লিষ্ট, একটা হচ্ছে শ্লিষ্ট, আর একটা হচ্ছে প্রশিষ্ট। আর এদিকে হচ্ছে অশ্লিষ্টের আবার 4টে ভাগ আছে। একটা হচ্ছে পূর্ব অশ্লিষ্ট, একটা হচ্ছে মধ্য অশ্লিষ্ট যোগাত্মক, মানে পূর্ব অশ্লিষ্ট যোগাত্মক, মধ্য অশ্লিষ্ট যোগাত্মক, আর এটা হচ্ছে অন্ত অশ্লিষ্ট যোগাত্মক, আর এটা হচ্ছে পূর্বান্ত। এবার আমাদের কি করতে হবে, আমাদের এই প্রতিটা যে ভাগ তাদের একটা করে উদাহরণ আমাদের মনে রাখতে হবে, এবং একটা করে উদাহরণ মনে রাখলে আমাদের যথেষ্ট, কারণ এর মধ্যে থেকেই পড়ে আর এর বাইরে পড়ে না। সুতরাং কাফির, সন্তালি, তুর্কি আর ময়ূর এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো যে শ্লিষ্টের ভাগ। শ্লিষ্টের মধ্যে দেখো আবার শ্লিষ্টকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী। আচ্ছা, অন্তর্মুখী সংযোগাত্মক হচ্ছে আরবি, আর বিয়োগাত্মক হচ্ছে হিব্রু। আর এদিকে আসছে যে বহির্মুখীর দুটো ভাগ, একটা হচ্ছে সংযোগাত্মক বহির্মুখী, এটা হচ্ছে সংস্কৃত, আর বিয়োগাত্মক বহির্মুখী হচ্ছে হিন্দি। ঠিক আছে, আমি এ বিষয়ে মক টেস্ট দিয়েছি, সেখানে এখান থেকে এইটা পড়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা দেখব যে প্রশিষ্টের আবার দুটো ভেদ, একটা হচ্ছে পূর্ব প্রশিষ্ট, একটা হচ্ছে আংশিক প্রশিষ্ট যোগাত্মক। তো পূর্ব প্রশিষ্ট যোগাত্মকের উদাহরণ হচ্ছে চেরফি। ঠিক আছে, পূর্ব প্রশিষ্ট যোগাত্মকের উদাহরণ হচ্ছে চেরফি, আর আংশিক প্রশিষ্ট যোগাত্মকের উদাহরণ হচ্ছে বাস্ক ভাষা। ঠিক আছে, তো চলো তারপর কি আছে দেখি। এবার অযোগাত্মিকার আমরা যোগাত্মিকার ভাগ দেখলাম, এবার অযোগাত্মিকাতে যাব। অযোগাত্মিকাকে আবার দেখো 3টে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে স্থান। অযোগাত্মিকা বলতে কি, যে ভাষাটা মানে আমরা যেটা সংযুক্ত করি বা সন্ধি করে যে ভাষাটা করি সেটা হচ্ছে যোগাত্মক। আর অযোগাত্মিকাতে কোনো রকম কোনো সন্ধি থাকে না, এটা পাশাপাশি বসে আর কি ভাষাটা রচিত হয়। তো স্থান প্রধান অযোগাত্মিকা, নিপাত প্রধান, আর এটা হচ্ছে স্বরপ্রধান। স্থান প্রধান হচ্ছে সুডানি, নিপাত প্রধান হচ্ছে বর্মী, আর স্বরপ্রধান হচ্ছে অনামি। ঠিক আছে, তারপর নেক্সট দেখো যে ভাষা পরিবার যে অষ্টাদশ ভাষা পরিবার, তাদের কি কি মেন ভাষা সেগুলো আমি জাস্ট ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এরকম একবার প্রশ্ন এসেছিলো, সেই জন্য আমি জাস্ট ইনক্লুড করেছি। তো ভারতীয় পরিবারের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, দ্রাবিড় এর তেলেগু, তামিল, এগুলো তোমরা জানোই। আর উরাসস্কির হচ্ছে তুর্কি, কাকেশি হচ্ছে শনি, তো এই হচ্ছে চিনি, হাইফারের বড়ি, বাস্ক, এগুলো তোমরা মোটামুটি একটু দেখে নাও। ঠিক আছে, এখান থেকে জাস্ট এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার মুন্ডা, এটা খুব ইম্পর্টেন্ট। আমেরিকার অঙ্কজাজি, ঠিক আছে, এটা একবার এসেছিল, ওই জন্য আমি জাস্ট ইনক্লুড করে দিয়েছি, এখান থেকে বিশেষ কিছু নেই। তারপর দেখো যে ধ্বনির ভেদ কী কী আছে। একটা হচ্ছে স্থানগত, আর একটা হচ্ছে প্রযত্নগত। ধ্বনির যে স্থানগত দিক থেকে আমাদের 10টি ভাগে ভাগ করা হচ্ছে, যে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তস্থ, নাসিকা, কণ্ঠ, তালু, কণ্ঠস্থ, দন্তস্থ, জেমর, এগুলোর সঙ্গে আমি একটু নিচে দিয়েছি, পরে পড়ছি। আর প্রযত্নগত দিক থেকে কিন্তু আমরা 16 ভাগে ভাগ করছি, 16। তার মধ্যে আভ্যন্তর প্রযত্ন 5টা, অনেকের মধ্যে এটা 4টে। ঠিক আছে, কিন্তু আমরা ভাষাবিজ্ঞান অনুযায়ী যদি দেখি এটা কিন্তু 5টা। আর যদি সিদ্ধান্ত কৌমুদী অনুসারে দেখি সেখানে কিন্তু 4টে ভাগে ভাগ আছে। ঠিক আছে, সেখানে এই ঈষৎ পৃষ্ঠটা বাদ দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো যে বাহ্য প্রযত্ন কিন্তু 11। এই সংখ্যাটা তোমরা মনে রাখবে, এই সংখ্যাটা একবার এসেছিলো। ঠিক আছে,
তো এবার দেখো যে স্পৃষ্ট আভ্যন্তর প্রজন্মের যে ভাগ, প্রথম হচ্ছে স্পৃষ্টগুলো হচ্ছে স্পর্শ বর্ণ যেগুলো আছে ক থেকে মো পর্যন্ত, এরা হচ্ছে মানে স্পর্শ হয়ে উচ্চারিত হয়, তাই হচ্ছে স্পর্শবর্ণ। আর তারপর হচ্ছে ঈষৎ স্পৃষ্ট হচ্ছে অন্তঃস্থানম বলতে আমাদের মূলত ইয়া বা র ল এই চারটি বর্ণকে বলা হয়। ইয়া বা র ল এগুলোকে অর্ধস্বরও বলা হয়, যেহেতু এখানে দুটি স্বরবর্ণের মিলনে এদের উৎপন্ন হয়। ঠিক আছে, কেন উ আর অ মিলিয়ে হচ্ছে ব আমাদের সৃষ্টি হচ্ছে, তাই সুতরাং দুটো করে স্বরবর্ণ মিলে এদের একটা করে ব্যঞ্জন বর্ণ হচ্ছে, তাই এদের অর্ধস্বর বলা হয়। আর তারপরে ঈষৎ বিবৃত যেটা উষ্ণ বর্ণের বলা হয় স স স হ। আর বিবৃত হচ্ছে স্বরানাম, যতগুলো স্বরবর্ণ আছে তাদের বিবৃত বলা হয়। আর সংবৃত কি হস্য অবর্ণস্য প্রয়োগকালে, মানে আমরা অবর্ণ সাধারণভাবে আমরা বিবৃতের মধ্যে পড়বে, কিন্তু যখন এই হর্ষ অবর্ণের প্রয়োগ হবে সেই প্রয়োগকালে সেটা কিন্তু সংবৃত হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো যে বাহ্য প্রযত্নে যে খড় বিবার শ্বাস অঘোষ সংবাদ নাদ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ উদাত্ত অনুদাত্ত শরীর, আমি এদের নিচে একটু সংজ্ঞা দিয়েছি, তোমরা দেখে নাও। আগে আমরা যেই স্থানগত ধ্বনির যে স্থানগত ভেদ তার 10 প্রকারের, তা আমরা জাস্ট একটু আমাদের ধ্বনিযন্ত্রের যে বৈশিষ্ট্য সেটা আমাদের কিন্তু সিলেবাসে আছে, ধ্বনিযন্ত্রের গঠন, তো তোমরা দেখে নাও। ধ্বনিযন্ত্রের দেখো এখানে দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে পিডিএফ মানে এই যে ছবিটা যার কাছ থেকে নিয়েছি এটা তার মোবাইল নাম্বার, ইনিও খুব বড় একজন পণ্ডিত, তোমরা আগে যদি সমস্যা হয় ফোন করতে পারো নাম্বার নিয়ে। তো দেখো আমরা যেটা বলছিলাম যে প্রথমে দেখো নাসিকা আমরা যে ইও মো এইগুলো হচ্ছে নাসিকা এর অনুসার। হ্যাঁ, আর দন্ত হচ্ছে লিতুল সানাং দন্ত, তা হচ্ছে ওষ্ঠ হচ্ছে উপাদমনিয়ানাম ওষ্ঠ ওদতৌ কণ্ঠ অষ্টম, আর বকার হচ্ছে দন্ত ওষ্ঠ, আর এই যে এদিকে হচ্ছে অকুহ বিসর্জনীনাম কণ্ঠ মানে অবর্ণ কুবর্ণ হওয়া আর বিসর্গ, আর এদতৌ কণ্ঠ তালু আর ইচু যশানাং তালু এদের সংজ্ঞাগুলো। ঠিক আছে, এখান থেকে তোমরা জাস্ট সংজ্ঞাগুলো একটু দেখে রাখবে, এখান থেকে তেমন বিশেষ কিছু আসে না। ঠিক আছে, তারপর দেখো যে এই যে খড় বিবার শ্বাস এদের শুধু দুটো লাইন তোমরা মনে রাখবে, যে খড় বিবার শ্বাস ও অঘোষ। যে খড় বলতে আমরা এখান থেকে মাহেশ্বর সূত্রের যে খড় প্রত্যাহার, সেই খড় প্রত্যাহারটুকুই জানবো। দেখে দেখো যে খ ফ ছ ঠ থ চটতব, আর এদিকে স্বরের র পর্যন্ত খড় প্রত্যাহার, এর অন্তর্গত যে বর্ণ সেগুলিকে আমরা বিবার বলবো, শ্বাস বলবো এবং অঘোষ বলবো। আর এদিকে দেখো হস সংবাদ নাদ ঘোষ, হস বলতে হয়াবরাটের হ এবং ঘটাদাসের দ পর্যন্ত যে মাঝে যে বর্ণগুলো আছে সেগুলোকে আমরা হস বর্ণ, সেইগুলোকে আমরা সংবাদ নাদ ঘোষ বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে এসছিল আগের বার, তোমরা এটা মনে রাখবে। আর এদিকে দেখো যে বর্গের যে প্রথম তৃতীয় পঞ্চম আর ইয়ন বলতে ইয়া বা র ল, এই বর্ণগুলোকে আমরা কি বলবো অল্প প্রাণ বলবো। বর্গের প্রথম তৃতীয় পঞ্চম আর বর্গের দ্বিতীয় চতুর্থ সল স্বর হ এগুলোকে আমরা মহাপ্রাণ বলবো। আর বর্গের প্রথম দ্বিতীয় শকে আমরাও কিন্তু অঘোষ বলবো। বর্গের প্রথমও অঘোষও, এটা আমরা শুনেছি, প্রথম দ্বিতীয় এটা অঘোষ। আর শেষে হচ্ছে যে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম সেটাকে আমরা কি বলবো ঘোষ। আর উচ্চই রুদাত্ত নিচে অনুদাত্ত সমাহার সরিত, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো তারপর দেখো যে এটা গেল ভেদটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সট ভেদে চলে আসি যে ভাষা পরিবর্তনের কারণ। ভাষা পরিবর্তনের কারণ
বিভিন্নভাবে হতে পারে ভাষা পরিবর্তন, যেটা ধ্বনিগত দিক থেকে হতে পারে, রূপগত দিক থেকে হতে পারে, আর অর্থগত দিক থেকে হতে পারে। আমাদের মূলত ধ্বনি পরিবর্তনটা সিলেবাসে আছে, আমরা দেখব। তো এর কিন্তু আবার দুটো ভেদ, একটা হচ্ছে আভ্যন্তর কারণ, একটা হচ্ছে বাহ্য কারণ। আভ্যন্তর কারণ কি? ভাবাতিরেক। ভাবাতিরেক বলতে আমরা ভাব মানে অনেক সময় আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। যেমন বেটিকে আমরা সুন্দর করে রাখতে গিয়ে বলি যে বেটি না বলে বলি বেটিয়া, এরকম টান দিয়ে বলি, এটা ভাববশত হয়ে যায়। তারপর বল, বল মানে হচ্ছে উচ্চারণ, উচ্চারণের পার্থক্য অনুযায়ী আমাদের তুরীয়কে আমরা সবসময় আমরা ছোট করে তুরীয় বলি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অপূর্ণ অনুকরণ। অপূর্ণ অনুকরণ, সাপোজ ধরো আমরা যখন সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি দিই, তখন ব্রাহ্মণ মশাইয়ের যে কথা যে বীণা পুস্তক ধারিণী অভয়দাম, এটাকে যখন আমরা অনুকরণ করতে যাব, আমরা বীণা এটাকে না বলে আমরা কি বলি? বীণা। তো যখন আমরা বীণা উচ্চারণ করব বয়সই দন্তনায় আকার, তখন আমরা কিন্তু সরস্বতী মায়ের হাত থেকে আমরা বীণাটাকে কিন্তু ছিনিয়ে নিলাম। সেক্ষেত্রে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে যাবে, গিয়ে ভাষা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর সরস্বতী মা ওই দিক থেকে তোমাদের কিন্তু আশীর্বাদের জায়গায় অভিশাপ বর্ষণ করবে, কারণ মায়ের প্রিয় জিনিস তোমরা ছিনিয়ে নিচ্ছ সামান্য একটা উচ্চারণের জন্য। তারপর যে প্রযত্ন লাঘব, প্রযত্ন লাঘবের বিভিন্ন ভাগ আছে, সেটা আমি একটু নিচে আলোচনা করছি। আর এদিকে দেখো বাহ্য কারণ যেগুলো আছে, বাহ্য কারণ 6টা আছে। এটা হচ্ছে ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, সাহিত্যিক এবং বৈজ্ঞানিক এবং বৈয়ক্তিক, ঠিক আছে? এখান থেকে তোমাদের যদি দেয়, দেবে যে বাহ্য কারণ কটা আছে। তারপর প্রযত্ন লাঘব, যেটা বললাম, প্রযত্ন লাঘব বিভিন্নভাবে হতে পারে। সেটা হচ্ছে প্রথমে আগমের দ্বারা হতে পারে। আগম মানে কি? কোনো একটা বর্ণের আগমন। যেমন দেখো স্কুল থেকে স্কুল, এই যে ইকারের যে আগমন হয়েছে, তো এই ইকারের আগমনটা হচ্ছে আগম হয়েছে এইকার। আর লোপ কি? এখানে দেখো স্থল থেকে থল, ওই যে দন্তের সহকারের লোপ হয়েছে, সুতরাং এখানে লোপ হয়েছে। বিকার কি? হস্ত থেকে হাত, এখানে হচ্ছে এটা বিকার হয়ে গেছে। আর বিপর্যয় হচ্ছে হ্রদ থেকে দহ। সমীকরণ হচ্ছে কর্ম থেকে কাম। বিষমীকরণ হচ্ছে কাক থেকে কাক। স্বরভক্তি থেকে কর্ম থেকে করম। আর সমাক্ষর লোভ হচ্ছে জৈহি থেকে জৈহি, হিকারের লোভ হয়ে গেছে সমাক্ষর। তারপর হচ্ছে অঘোষীকরণম। অঘোষীকরণম মানে কি? যেটা ঘোষ, যেটা ঘোষ থেকে অঘোষে পরিণত হচ্ছে। যেমন তোমরা দেখো এখানে দকার, দকার আমরা জানি এটা ত থ দ, মানে এটা হচ্ছে ঘোষ বর্ণ, ঘোষ বর্ণ থেকে ততে পরিণত হচ্ছে, মানে অঘোষে পরিণত হয়েছে। সুতরাং এখানে তোমরা এই যে দ থেকে ততে পরিণত হচ্ছে, এখানে তোমরা এখানে যে অঘোষে হয়ে যাচ্ছে। আর ঘোষীকরণটা কি? ঘোষীকরণটা ঠিক উল্টো। আমরা যখন এই দ থেকে এখানে ত থেকে দ হল, দ থেকে ত হয়েছে, আর ঘোষীকরণের ঠিক উল্টোটা হয়ে যাবে, ত থেকে দতে পরিণত হবে। মানে হচ্ছে এটা অঘোষ, এটা ঘোষে। সুতরাং অঘোষ থেকে যখন ঘোষে পরিণত হচ্ছে তখন ঘোষীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো যে মহাপ্রাণীকরণ। মহাপ্রাণীকরণ কি? যেটা অল্প প্রাণ বর্ণ থেকে মহাপ্রাণ বর্ণে পরিণত হচ্ছে। আমরা জানি যে ব হচ্ছে ব কি বর্ণ? ব হচ্ছে অল্প প্রাণ বর্ণ। আর ভ কি? ভ হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ব থেকে ভতে পরিণত হচ্ছে, মানে এটা মহাপ্রাণীকরণ হয়ে যাচ্ছে। আর অল্প প্রাণীকরণ কি? এটা ভ থেকে বতে পরিণত হয়, মানে উল্টোটা এই দিকে উল্টে যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অল্প প্রাণীকরণ হয়ে যাচ্ছে। আর অনুনাসিককরণ, অশ্রু থেকে আশু, এখানে অনুসারের আগমন হচ্ছে, তাই অনুনাসিকরণ হয়ে যাচ্ছে। এটা খুবই সোজা। তারপর দেখো যে ভাষা পরিবার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো ভাষা পরিবারে দেখো প্রথমে দুটো ভাগ, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তুম। শতমের আবার 4টে ভাগ, সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, বাল্টোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, ঠিক আছে? আর এদিকে তোমার যে কেন্তুম, কেন্তুমের আবার কিন্তু 6টা ভাগ, একটা হচ্ছে গ্রিক, ইতালিক, কেল্টিক, জার্মানিক, হিট্টাইট আর তোখারীয়। তো
এই ভাগটা কিন্তু তোমাদের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং সংখ্যাটা মনে রাখতে হবে। এর 6টা, এর 4টে, টোটাল 10টা। এটা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এটাই পারফেক্ট। তারপর চলো যে আমরা উপভাষাগুলো একটু দেখে নেব। আমি ডিসকাস করব না, তোমরা একটু পড়ে নেবে, কারণ এই উপভাষা থেকে অনেক সময় প্রশ্ন দেয়। আমি দিয়েছিলাম এটা, যে জার্মানিকের যে অ্যাংলো-ফিজিওর অন্তর্গত হচ্ছে ইংরাজি ভাষা, এটা দিয়েছিল একবার, ঠিক আছে। আর এদিক থেকে দিয়েছিল যে ইন্দো ইরানীয় ভাষার উপভাষা হচ্ছে আবেস্তা, ঠিক আছে। তো তোমরা এখান থেকে জাস্ট নামগুলো একটু পড়ে নিও। আর এই দিকে যে পিডিএফটা দেওয়া হয়েছে হলুদ কালারের, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শতমকে আমাদের বিভিন্ন ভাষায়, মানে 100কে বিভিন্ন ভাষায় যেটা কি বলা হচ্ছে, সেটা আমাদের যে অ্যাসকলি মহোদয়, তিনি এটার প্রবর্তন করেছিলেন। তো এটা তোমরা নিশ্চয়ই জানো। এটা জাস্ট একবার পড়ে নেবে, এখান থেকে কিছু বলার নেই, বোঝানোরও কিছু নেই। তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে কেন্তুমে কি বলা হচ্ছে। ল্যাটিন ভাষায় সেটাকে কেন্তুম বলা হচ্ছে, গ্রিক ভাষায় হিকটন বলা হচ্ছে, আর কেল্টিকে কেত বলা হচ্ছে আর কি। এগুলো তোমরা একটু দেখে নিও। আমি খুব শর্টকাটে পুরো পিডিএফটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চলো নেক্সট। তো ভারতীয় যে আর্য ভাষা, সেই আর্য ভাষার 3টে ভাগ হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নবভারতীয় আর্য। এটা সিলেবাসে নেই, তাও আমি দিয়েছি, জাস্ট দেখে রাখো। কপাল খারাপ হলে নানা দিক থেকে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে ধ্বনি পরিবর্তনের যে সূত্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 3টে আমাদের সূত্র দেয়া হয়েছে, প্রতিবারে একটা না একটা কোশ্চেন আসে। আমি তোমাদের একটা সাজেশন করব যে ধ্বনি পরিবর্তনে এই যে অঘোষ অল্প প্রাণ থেকে অঘোষ মহাপ্রাণে পরিণত হচ্ছে, এইটা কিন্তু তোমরা যদি অ্যাভয়েড করে তোমরা এই ছকটাকে কিন্তু যদি কাজে লাগাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। কারণ এই অঘোষ অল্প প্রাণ থেকে ঘোষ মহাপ্রাণ থেকে ঘোষ অল্প প্রাণে পরিণত হচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় জটিলভাবে বসতে পারে এবং সেক্ষেত্রে গুলিয়ে যেতে পারে। কিন্তু তোমরা যদি এই ছবিটা যদি তোমরা মাথায় যদি বসিয়ে নাও, যে প্রথমে ক ত প থেকে ক ত প, এটা কি বর্গের প্রথম বর্ণ, আর এটা হচ্ছে বর্গের দ্বিতীয় বর্ণ, মানে 1 থেকে 2-এ যাচ্ছে, আর 2 থেকে কিন্তু আবার 4-এ আসছে। ঘ কি, ক খ গ ঘ চতুর্থ বর্ণ, তাহলে হচ্ছে এটা হচ্ছে 4। আর 4 থেকে কয়ে আসছে 3, মানে গ মানে তৃতীয় বর্ণ, মানে 3। এই 3 থেকে আবার কিন্তু 1-এ চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা মনে রাখো যে 1 2, 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে কিন্তু আবার 1-এ চলে আসছে। আর দ্বিতীয় যে সূত্রটা আছে, এটা কিন্তু আবার 3 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে কিন্তু আবার 3। তোমাদের জাস্ট এই সংখ্যাগত যে পরিবর্তন হচ্ছে, এবারে তোমরা যখন সংখ্যাটা জেনে গেলে যে বর্গের চতুর্থ বর্ণ মানে সেটা কেমন হবে, সেটা হচ্ছে ঘোষ হবে প্লাস হচ্ছে মহাপ্রাণ হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এইটাকে মনে রেখে তোমরা পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে আশা করছি, ঠিক আছে। আর তোমরা যদি এই ট্রিক্সটা যদি তোমাদের না লাগে, তাহলে তোমরা এটাকে মুখস্থ করো। এখানে বোঝানোর কিছুই নেই যে এটা কই থেকে কিছু পরিণত হচ্ছে, এখানে স্পষ্ট সব লেখা আছে। তোমরা এটাকে মুখস্থ করতে পারো, অথবা আমি যে ট্রিক্সটা বললাম এটা থেকেও করতে পারো, ঠিক আছে। তারপর দেখো যে ধ্বনি পরিবর্তনের যে সূত্র, এটা প্রথমে গ্রিমটা আমরা দেখলাম, দুটো সূত্র। আর গ্রাসম্যান কি বলছে, যে দুটো মহাপ্রাণ ধ্বনি কিন্তু তারা পরস্পর থাকতে পারে না, সেক্ষেত্রে প্রথম যে মহাপ্রাণ ধ্বনি সেটা কিন্তু অল্প প্রাণে পরিণত হয়। যেমন দেখো যে ধ ধা থি, ধ ত থ দ ধ, ধ হচ্ছে বর্গের চতুর্থ বর্ণ, এবং বর্গের চতুর্থ মানে নিশ্চয়ই মহাপ্রাণ বর্ণ, দ্বিতীয় চতুর্থ বর্ণ মহাপ্রাণ বর্ণ হয়। এবার দুটো মহাপ্রাণ বর্ণ পাশাপাশি থাকলে তাহলে কি বলেছে, যে প্রথমটা অল্প প্রাণে পরিণত হয়। এই ধটা দতে পরিণত হচ্ছে, মানে প্রথমটা হচ্ছে অল্প প্রাণে পরিণত হচ্ছে। সুতরাং এখানে গ্রাসম্যানের সূত্র আমরা বুঝতে পারলাম যে দুটো মহাপ্রাণ বর্ণ পাশাপাশি থাকলে তার প্রথমটা অল্প প্রাণে পরিণত হয়। সেক্ষেত্রে তোমরা এই 3টে উদাহরণ কিন্তু মাথায় রাখবে, এখান থেকে উদাহরণ দেয়,
ঠিক আছে। তারপর যে বেরনরের সূত্র কি বলছে, যে গ্রাসম্যানের সূত্র অনুসারে পূর্বস্বরে বলাঘাত হয় ক ত প থেকে আমাদের খ থ ফতে পরিণত হয়, কিন্তু পরস্বরে যদি বলাঘাত থাকে সেক্ষেত্রে ক থেকে গ, ত থেকে দ, আর প থেকে বতে পরিণত হচ্ছে, ঠিক আছে। মানে এটা প্রথম বর্ণ তৃতীয় বর্ণে পরিণত হচ্ছে। যেমন এই তোমাদের যেগুলো উদাহরণ দিয়েছে সপ্তম থেকে শিবুন, তোমরা এই উদাহরণগুলো একটু দেখে রেখো, ঠিক আছে। এখান থেকে আর বিশেষ কিছু নেই। আচ্ছা, এই যে অর্থ পরিবর্তনের যে রূপ, এই অর্থ পরিবর্তনের রূপ হচ্ছে তিনটে আমাদের, মূলত অর্থ বিস্তার, অর্থ সংকোচ আর হচ্ছে অর্থাদেশ। তো এই তিনটে কিন্তু তোমরা একটু সিনসিয়ারলি পড়বে, কারণ এগুলো গুলিয়ে যায়, যে কোনটা কার আমরা উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 নাম্বার এখান থেকে 2 নাম্বার নষ্ট হয়ে যায়। সুতরাং এইটা একটু তোমরা সিনসিয়ারলি করবে। আর যদি পারো তোমরা এই যে সাপোজ যে আমরা মূলত আমাদের জানতে হবে যে এই সাহসম পদটি পরবর্তীকালে এর অর্থ বিস্তারে কী হয়েছে, উৎসাহ। কর্পট বলতে আমরা শুধুমাত্র আগে ছিন্ন বস্ত্রকে বুঝতাম, কিন্তু পরবর্তীকালে আমরা যে কোনো বস্ত্রকে কর্পট বলছি, ঠিক আছে। এরকমভাবে তোমাদের একটু পড়ে নিতে হবে জাস্ট, আর নামগুলো মনে রাখতে হবে যে কোনটা কার উদাহরণ। এক্ষেত্রে ট্রিক্স তোমরা যেটা করতে পারো, যে প্রথমে এই যে সাহসের সা ক স কু এরকম করে প্রথম অক্ষরগুলো নিয়ে তোমরা একটা লাইন বানাতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হতে পারে। আর এদিকে অর্থ সংকোচের উদাহরণ কি, যে গৌ হচ্ছে মানে গৌ মানে গলকম্বল বিশিষ্ট, গৌ বলতে আগে গচ্ছতি ইতি গৌ, মানে যা কিছু গমন করছে সেটাকে আমাদের গৌ বলা হতো, কিন্তু বর্তমানে যেহেতু শুধুমাত্র গরুকেই গৌ বলা হচ্ছে, সুতরাং এখানে অর্থ সংকোচ হয়ে গেছে। এভাবে সবগুলোই অর্থ সংকোচ হয়ে গেছে, ঠিক আছে। আর অর্থাদেশ কি হচ্ছে, অর্থাদেশে আগে আমরা যে অসুর বলতে দেবতাবাচক শব্দ কিন্তু অসুর বলা হতো দেবতাদেরকে, কিন্তু এখন সেটাকে অর্থাদেশ করে, অর্থাদেশ মানে কোনো একটা অর্থ আছে সেটাকে সরিয়ে নতুন একটা অর্থে অবতারণা করা হচ্ছে। আমরা কিন্তু অসুর বলতে এখন দেবতা বুঝি না, আমরা অসুর বলতে কেবলমাত্র দৈত্য বা রাক্ষসকে বুঝি। সুতরাং এভাবে আমাদের অর্থাদেশ হয়েছে। তো আমাদের কি করতে হবে, জাস্ট এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, আর কি থেকে কি পরিবর্তন হচ্ছে, আগে কি ছিল এখন কি হয়েছে, সেটা আমাদের একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। এটা আশা করছি সবাই পারবে। নেক্সট হচ্ছে অর্থ পরিবর্তনের কারণ। তোমরা এখানে 15টা আমি দিয়েছি, তো এখান থেকে তেমন কিছু আসে না, তোমরা জাস্ট 15টা একটু নাম মনে রেখো, আর কিচ্ছু করার দরকার নেই। আর এদিক থেকে দেখো যে বাক্যের সংজ্ঞা, ভিডিওটা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি বেরোবো। দেখো যে বাক্যের সংজ্ঞা বলতে কি, বাক্য বলতে এই বাক্যের সংজ্ঞা বিষয়ে কে কি বলেছেন। পতঞ্জলি কিন্তু আমাদের 5টি বাক্যের লক্ষণ দিয়েছে, একতিন আখ্যাত সমবয় বকারো বিশেষণম বাক্যম, তারপরে সক্রিয়া বিশেষণং চ আখ্যাতং সবিশেষণম সংজ্ঞাবদ্ধম চ আমি এই প্রশ্ন দিয়েছি, দেখতে পারো তোমরা। আর মীমাংসা সূত্রে কি বলা হয়েছে, মীমাংসা সূত্র বলছে যে দেকং বাক্যং সাকাঙ্ক্ষং চেত, ঠিক আছে, মানে একটি মাত্র সেটা হচ্ছে বাক্য। আর এদিকে বাদশায়ন বলছে যে পদসমূহ বাক্যম অর্থ সমাপত্তৌ। আর এদিকে হচ্ছে শব্দ প্রকাশিকাতে বলছে বিশ্বনাথ বলছেন, ঠিক আছে। তোমরা এখান থেকে জাস্ট নামগুলো মনে রেখো, আর কিছু দরকার নেই। আচ্ছা, যে নামগুলো মনে রাখবে, আর কে কি বলছে বাক্যের লক্ষণ সেটা তোমরা মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা বাক্যের ভেদকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আকৃতি, রচনা, অর্থ, ক্রিয়া, শৈলীমূলক বাক্য। এদিকে দেখো আকৃতিকে আবার 4টি ভাগে ভাগ করা হচ্ছে, আকৃতি আমরা দেখেছি আগে।
আর এদিকে দেখো রচনামূলক বাক্যকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সামান্য, মিশ্র আর সংযুক্ত। সামান্য, মিশ্র, সংযুক্ত। আর এদিকে হচ্ছে ক্রিয়া, ক্রিয়ামূলক হচ্ছে 2 প্রকার, ক্রিয়া সহিত, ক্রিয়া রহিত। আর এদিকে শৈলী, শৈলী হচ্ছে সমকৃত, শিথিল আর আবর্তন। আর এদিকে হচ্ছে যে অর্থমূলক বাক্য, এর কিন্তু আবার 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টি ভাগে ভাগ করা হচ্ছে যে অর্থের দিক থেকে বাক্যকে। এখান থেকে তোমরা কার কটা ভেদ এবং নামগুলো একটু জাস্ট দেখে রাখো, এতে বিশেষ কিছু বলার নেই। আর লাস্ট আমরা পজিশনে চলে এসেছি যে 3টি যে পার্থক্য আমাদের দেওয়া আছে সিলেবাসে, ভাষা এবং বল্লির মধ্যে পার্থক্য। বল্লিটা আমরা কি একটু জানবো, তারপর পার্থক্যতে যাব। এই বল্লি দেখো, বল্লির ব্যাকেটে আমি দিয়ে দিচ্ছি যে বল্লি বলতে যে ভাষার বিকৃতি, সেই ভাষার বিকৃতিকে কে বলা হয়? বিভাষা। বিভাষার বিকৃতিকে বলছে বলি। অর্থাৎ আমরা ভাষার ভেদ, উপভাষা এবং উপভাষারও যে ভেদ, সেটাকে আমরা বলি বলতেই পারি। ঠিক আছে, মানে এটা একদম লাস্ট, মানে উপভাষারও বিকৃতি যেটা, সেটা বলি। আচ্ছা, ভাষাকে মূলত তোমরা একটু দেখে নাও এখান থেকে যে ভাষা মূলত জননী, আর এই ভাষার উপভাষার বিকৃতি হচ্ছে আমাদের বলি। ভাষা একটু কঠিন হয়, শিক্ষিত লোকেরা ব্যবহার করে। ভাষা বিভিন্ন ভেদ আছে, এর সাহিত্য লেখন হয় ভাষায়, কিন্তু হচ্ছে বলিতে কি হয়, এটা সরল হয়, অশিক্ষিত লোকেরা বেশিরভাগ ব্যবহার করে, নির্দিষ্ট স্বল্প পরিসরে এটা ব্যবহৃত হয়, আর খুব কম লেখা হয়, আর এর ভাগ তেমন দেখা যায় না। আর এদিকে দেখো যে ভাষা এবং বাকের মধ্যে পার্থক্য। বাকটা বলি, বাক হচ্ছে আমাদের বাকযন্ত্র নিঃসৃত যে আওয়াজ, যেটা আমরা ভাষা আমরা যে সম্ভাষণ করি, এই সম্ভাষণটা হচ্ছে বাক। বাক এবং ভাষার মধ্যে অতি সূক্ষ্ম পার্থক্য বর্তমান। সম্ভাষণের পরের স্টেপটা যখন আমরা বুঝতে পারি, সেটাকে ভাষাতে বলি আমরা। তো ভাষা সূক্ষ্ম, ভাবাত্মক, স্থায়ী এবং সাধ্যম, আর অনির্বাচনীয়, আর এটা হচ্ছে নিত্য, স্ফোটাত্মক এবং হচ্ছে শব্দ শোনার পর যে জ্ঞান হয়, সেটাকে আমরা ভাষা বলছি। আর বাক কি? বাক হচ্ছে স্থূল, ভৌতিক, অস্থায়ী, আর এটা হচ্ছে সাধন, এটা হচ্ছে নির্বাচনীয়, অনিত্য। আর বাক হচ্ছে নাদাত্মক, ভাষা কিন্তু স্ফোটাত্মক, আর বাক নাদাত্মক। আর মূল ভাষার সম্ভাষণকে আমরা কি বলছি? বাক। আর এদিকে দেখো যে বৈদিক এবং লৌকিকের পার্থক্য। বৈদিক লৌকিকের যে পার্থক্য, ঠিক আছে, সেটা কিন্তু অনেক পার্থক্য আছে, আমি খুব অল্প এখানে দিয়েছি, তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো, সব বইয়ে অ্যাভেলেবেল আছে এটা। যে ভাষা সরল, এটা সুর প্রধান নয়, কিন্তু আমাদের বৈদিক সংস্কৃত যেটা বা বৈদিক ভাষা যেটা, সেটা হচ্ছে কঠিন এবং সুর প্রধান। বৈদিকে লেট লকারের প্রয়োগ, এটা বৈদিকে লেট লকারের প্রয়োগ হয়, ঠিক আছে, আর সংস্কৃতে লেট লকারের প্রয়োগ হয় না। আচ্ছা, এখানে হচ্ছে স্বরের প্রয়োগ হয় না তেমন, এখানে কিন্তু স্বরের প্রয়োগ হয় বৈদিকে। এখানে উপসর্গ পরে হতে পারে আর উপসর্গ আগেও হতে পারে। আমরা জানি উপসর্গ পরে অপি আর্তে প্রাক ধাতু, এটা দুটোই হচ্ছে বৈদিকে ব্যবহার করা হয়, কিন্তু উপসর্গ লৌকিক ভাষা সবসময় আগে ব্যবহার করা হয়। আর এই যে আমৃত যে শব্দটি লকারের, এটা কিন্তু আমাদের লৌকিকে ব্যবহার হয় না, আর বৈদিকে এটা ব্যবহার হয়। আচ্ছা, এর প্রথমার যে বহুবচন, প্রথমার বহুবচনে দেবা পদটি হয় সিদ্ধ, কিন্তু এই বৈদিকে দেবা অথবা দেবাস, এই দুটো কিন্তু সিদ্ধ, ঠিক আছে। তো দেবাস এই যে পদটি কেবলমাত্র বৈদিকে পাওয়া যায়, এছাড়াও বৈদিকের অনেক ভেদ আছে বৈদিক লৌকিকের, সেটা তোমরা একটু দেখে নিও। আমার মনে হয় না যে এখান থেকে বিশেষ কিছু পড়বে বা বিশেষ করে দেখার প্রয়োজন আছে, তাই অল্প করে দিয়েছি। তো আমরা যেটা পড়লাম একবার জাস্ট চোখ বুলিয়ে নিই, ঠিক আছে। ভাষা বিজ্ঞান সম্পর্কে পড়লাম, ভাষার বর্গীকরণ পড়লাম, তারপর হচ্ছে ভাষা পরিবার, তাদের কি কি মূল ভাষা আছে সেটা পড়লাম,
ধ্বনির ভেদ পড়লাম। তারপর হচ্ছে আমাদের যে বাকযন্ত্র বা বাক ধ্বনি সেটা পড়লাম। আচ্ছা, তারপর হচ্ছে ভাষা পরিবর্তনের কারণ পড়লাম। আচ্ছা, ধ্বনির ভেদ। তারপর হচ্ছে প্রজন্ম লাঘব পড়েছি, ভাষা যে ভারতীয় ভাষা পরিবার তার ভাগগুলো পড়লাম। আচ্ছা, কেন্তুম শতম এর যে তাদের যে উপভাষা সেটা পড়লাম। অ্যাসকলির ছকটা পড়লাম। আচ্ছা, ভারতীয় আর্য ভাষা 3টে ধ্বনি পরিবর্তনের সূত্র, এগুলো পড়লাম। আর তারপর হচ্ছে অর্থ পরিবর্তনের রূপ, সেগুলো আমরা পড়লাম। অর্থ পরিবর্তনের কারণ, বাক্য কি, বাক্যর লক্ষণ কে কি বলেছেন বা বাক্যের সংজ্ঞা কে কি বলেছেন, বাক্যের ভেদ পড়লাম। শেষে আমরা ভাষাবলীর পার্থক্য, ভাষা ভাগের পার্থক্য এবং লৌকিক সংস্কৃত এবং বৈদিক সংস্কৃত পার্থক্য পড়লাম। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।